সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যুক্তিবিদ্যা ক্লাসে। আজকে আমি একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে আমার ক্লাসটি নেব। তো ক্লাসের শুরুতেই আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি অনুপ কুমার দত্ত, প্রভাষক, দর্শন বিভাগ, সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর। তো তোমরা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করবে, এই আশাবাদ রেখে আমি আমার ক্লাসটিতে ফিরে যাচ্ছি। তো এখন আমরা এর আগের ক্লাসে যে বিষয়টি নিয়ে শিখেছিলাম সেটি হচ্ছে পদ সম্পর্কে জেনেছিলাম। পদের প্রকারভেদ, তারপরে যুক্তি বাক্যের উপাদান, এগুলো নিয়ে আমরা শিখেছিলাম এবং এটা নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো আজকে আমি তোমাদের যুক্তিবিদ্যায় খুবই নতুন দুটি বিষয়, এই দুটি বিষয় যেটির সাথে পদের একটা সম্পর্ক রয়েছে। তো এখন আমি আজকের ক্লাসের যে মূল টপিক, সেই পার্টটি হচ্ছে পদের ব্যক্তার্থ ও জাতার্থ। তো আজকের ক্লাসটি হবে পদের ব্যক্তার্থ ও জাতার্থ নিয়ে। পদের ব্যক্তার্থ ও জাতার্থ সম্পর্কে আজকের ক্লাসে আলোচনা হবে। আমরা যখন কোনো পদ সম্পর্কে জানি, পদ সম্পর্কে শিখতে যাই, পদের সাথে যখন আমরা পদকে বিশ্লেষণ করি, তখন পদের প্রকৃতি বিশ্লেষণ করলে, যে কোনো পদের প্রকৃতি যদি বিশ্লেষণ করা হয়, পদের প্রকৃতি বিশ্লেষণ করলে দুটি দিক এর সাথে পদ আসে। দুটি দিকের সম্পর্কে আমরা জানি। পদের প্রকৃতি বিশ্লেষণ করলে দুটি দিক সম্পর্কে আমরা জানতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এই দুটি দিক কি কি? এই দুটি দিক হচ্ছে, একটি হচ্ছে পদের সংখ্যার দিক, এটা হচ্ছে একটি দিক। আরেকটা দিক কি? আরেকটা হচ্ছে পদের আবশ্যিক গুণের দিক। তাহলে পদের প্রকৃতি বিশ্লেষণ করলে আমরা কয়টি দিক সম্পর্কে জানতে পারি? পদের প্রকৃতি বিশ্লেষণ করলে আমরা দুটি দিক সম্পর্কে জানতে পারি। একটা হচ্ছে পদের সংখ্যার দিক, আর একটি হচ্ছে পদের আবশ্যিক গুণের দিক। এখন তোমরা এই জিনিসটি খেয়াল করো, এই পদের সংখ্যার দিকটি, যেমন আমরা যদি উদাহরণ দিই, মানুষ, আমরা একটা পদ লিখি, মানুষ। আমরা জানি যে কোনো শব্দের যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হওয়ার মূল যে শর্ত, সেই শর্তটি কি? সেই পদটিকে অবশ্যই উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হওয়ার যোগ্যতা থাকতে হবে। এখন আমরা একটা পদ লিখলাম মানুষ, নিশ্চয়ই মানুষ পদটি যুক্তিবাক্যে উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে, সুতরাং এটি একটি পরিপূর্ণ পদ। এখন পদের মানুষ, যখন আমরা বলবো মানুষ, সকল মানুষ,
যখন আমরা সকল মানুষের কথা বলবো তখন কিন্তু আমরা এই মানুষ এই যে পদের সংখ্যার দিকটা হচ্ছে কি, এখানে সব মানুষকে বোঝানো হচ্ছে। সব মানুষকে কি করা হচ্ছে, বোঝানো হচ্ছে এখানে এটা দ্বারা, সব মানুষ। আবার এই মানুষ পদটির যদি আমরা গুণের দিকটি দেখি তাহলে মানুষ পদটির গুণের দিক যখন জানবো তখন মানুষ পদটির গুণের দিকে আমরা দুটি গুণ পাই আবশ্যিকভাবে। যে দুটি গুণ অবশ্যই প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তাহলে তোমরা খেয়াল করো যে আমরা মানুষ পদটি যদি সংখ্যাগত দিক দিয়ে দেখি তাহলে এখানে সকল মানুষ বলতে পৃথিবীতে বসবাসরত অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব মানুষকে বোঝানো হচ্ছে। আর মানুষ পদের জীববৃত্তি যদি গুণ বলি তাহলে মানুষ পদের আবশ্যিক যে গুণ, সেই গুণ দুটি হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এখন খেয়াল করো, এই যে এটা হচ্ছে সব মানুষকে বোঝানো হলো, এটা হচ্ছে সংখ্যাগত দিক। এটা কি সংখ্যাগত দিক, এটা কোন দিক, সংখ্যাগত দিক পদের। আর এইটা কি পদের, এটা হচ্ছে পদের গুণগত দিক। ক্লিয়ার হয়েছে? তাহলে মানুষ পদটির কে যদি আমরা দুটি দিক, আমরা জেনেছি যে পদের প্রকৃতি বিশ্লেষণ করলে দুটি দিক সম্পর্কে আমরা জানতে পারি। একটি হচ্ছে পদের সংখ্যার দিক আর একটি হচ্ছে পদের আবশ্যিক গুণের দিক। এখন তোমরা খেয়াল করো যে আমরা এখানে যে লিখলাম পদের দুটি দিক, একটা হচ্ছে আবশ্যিক গুণের দিক আর একটি হচ্ছে পদের সংখ্যার দিক। এখন আমরা একটি পদ লিখেছি মানুষ, এই মানুষ পদটির যদি আমরা সংখ্যার দিক দেখি তাহলে সকল মানুষ বলতে আমরা সব মানুষকে, পৃথিবীর সব মানুষকে বোঝানো হচ্ছে। আর মানুষ পদটির যে গুণ, সেই গুণের দিকটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যে আবশ্যিকভাবে যে দুটি গুণ মানুষের মধ্যে রয়েছে সেটি হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। এটি হচ্ছে মানুষ পদের গুণগত দিক। এই যে পদের দুটো দিক, একটা হচ্ছে সংখ্যাগত দিক আর একটা গুণগত দিক। এই সংখ্যাগত দিকটিকেই পদের এই সংখ্যাগত বা পরিমাণগত দিকটিকে বলা হয় পদের ব্যক্তর্থ। কি বলা হয়? পদের ব্যক্তর্থ। ঠিক আছে? আর এই যে গুণগত দিক, জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি, এই গুণগত দিকটিকে পদের কি বলা হয়? এটা হচ্ছে যথার্থ। ক্লিয়ার হয়েছে? তাহলে ব্যক্তার্থ কি যথার্থ কি? পদের সংখ্যাগত দিকটিকেই বলা হয় ব্যক্তার্থ, আর পদের আবশ্যিক গুণগত দিকটিকেই বলা হয় কি? যথার্থ। ক্লিয়ার হয়েছে তোমাদের? প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পদের ব্যক্তার্থ এবং যথার্থ সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছি। এখন যদি আমরা পদের ব্যক্তার্থ ও যথার্থ সম্পর্কে কি করব, আমরা এদের যে সংজ্ঞা, এই সংজ্ঞাটি যদি আমরা কি করি, আমরা যদি লিখি তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে, প্রথমে জানবো ব্যক্তর্থ সম্পর্কে। দেখো, এই যে আমি ব্যক্তর্থ লিখেছি, ব্যক্তর্থর একটা ইংরেজি প্রতিশব্দ আছে। ইংরেজি প্রতিশব্দটা আছে ডিনোটেশন। ব্যক্তর্থর ইংরেজি প্রতিশব্দ কি? ডিনোটেশন। তো ব্যক্তর্থর সংজ্ঞায় বলা হয় কোন পদ
একই অর্থে যে বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির উপর প্রযোজ্য হয় সেই বস্তু বা বস্তু সমষ্টির সংখ্যা বা পরিমাপই হলো ওই পদের ব্যক্তার্থ। যেমন যদি আমি লিখি মানুষ, খেয়াল করো, আমরা যদি লিখি মানুষ, মানুষ দ্বারা আমরা যদি এখন মানুষের বা মানুষ পদটির দিকে খেয়াল করি তাহলে দেখব এই মানুষ পদটি যদি ব্যক্তার্থ আমরা যাচাই করতে চাই, যে যদি বলি আমরা মানুষ হয় মরণশীল, তো এখানে মানুষ পদের এই মানুষ হয় মরণশীল এটি একটি যুক্তিবাক্য, এই যুক্তিবাক্যে মানুষ পদটি রয়েছে। তো এই মানুষ পদটি কিন্তু কি এই মানুষ পদটি সম্পর্কে এই উদ্দেশ্য এইটি সম্পর্কে যখন যে এটা তা হলো মরণশীল, তাহলে এই যে জিনিসটা যে মরণশীলতা এই জিনিসটা যে প্রযোজ্য হবে, প্রযোজ্য কাদের ক্ষেত্রে হবে? ওই মানুষ শ্রেণীর, সেই মানুষ বা মানুষ শ্রেণীর যে সংখ্যা বা পরিমাপ। পৃথিবীতে যত মানুষ বসবাস করছে, যত রকম মানুষ আছে, সব মানুষকে অন্তর্ভুক্ত করবে কিন্তু এই মানুষ। তাহলে মানুষ পদটি এখানে মানুষ পদটি দ্বারা কি বোঝানো হচ্ছে? মানুষ পদটির ব্যক্তার্থ হচ্ছে অতীত, বর্তমান, ভবিষ্যতে বসবাসরত পৃথিবীর সব মানুষকেই অন্তর্ভুক্ত করবে মানুষ। তাহলে মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে পৃথিবীর সব মানুষকে বোঝানো হচ্ছে। এটি হচ্ছে মানুষ পদের ব্যক্তার্থ বা মানুষ পদের সংখ্যাগত দিক। তাহলে এই মানুষ পদটির ব্যক্তার্থ আসলে কি? ব্যক্তার্থ হচ্ছে মূলত পদের সংখ্যাগত দিক, মানে সংখ্যাগত দিক দিয়ে এই পদটি কত দূর বিস্তৃত। তাহলে এখানে আমরা বলবো যে ওই পদটি, যে পদটি পদে ব্যবহার মানে পদ হিসেবে ব্যবহার করা হবে, যে শব্দটি, ওই শব্দটি যে পর্যন্ত, ওই শব্দটির অর্থ যে পর্যন্ত বিস্তৃত, যাদের ক্ষেত্রে প্রযোজ্য সবাইকে অন্তর্ভুক্ত করবে। তাহলে এখন আমরা যদি বলি যে মানুষ পদটি বলতে সমগ্র মানব শ্রেণীকেই বোঝানো হবে এবং সব মানব শ্রেণীর সকল সদস্যর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তাহলে মানুষ পদের ব্যক্তার্থ হচ্ছে পৃথিবীর সব মানুষকেই বোঝানো হচ্ছে। এখন আমরা পদের জাতার্থ সম্পর্কে জানব। আমরা লিখছি পদের জাতার্থ। এখন জাতার্থ হচ্ছে পদের আবশ্যিক গুণগত দিক। এখন পদের আবশ্যিক গুণগত দিকের যে সংজ্ঞাটা রয়েছে সেইটাই লিখব। যখন কোনো পদের বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির অন্তর্গত সাধারণ
ও আবশ্যিক গুণ বা গুণসমূহ নির্দেশ করে তখন সেই সাধারণ ও আবশ্যিক গুণসমূহকে পদের যথার্থ বলে। যেমন আমরা যদি মানুষ পদটির এই মানুষ পদটির যদি আমরা যথার্থ লিখতে যাই, মানুষ পদের সাধারণ এবং আবশ্যিক গুণ কি কি হবে? মানুষ পদের সাধারণ এবং আবশ্যিক গুণ হবে জীববৃত্তি ও বুদ্ধি বৃত্তি। তোমরা একটু খেয়াল করো, পদের যথার্থটা কি? এটির যে সংজ্ঞা লেখা হয়েছে, যখন কোনো পদের বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির অন্তর্গত সাধারণ ও আবশ্যিক গুণসমূহ নির্দেশ করে। যখন কোনো পদ বিশেষ বস্তু বা বস্তু সমষ্টির অন্তর্গত সাধারণ ও আবশ্যিক গুণ বা গুণসমূহ নির্দেশ করে, তখন সেই সাধারণ এবং আবশ্যিক গুণসমূহকে পদের যথার্থ বলে। ধরো একটা পদ, সেই পদটি বস্তুর যে গুণসমূহ, বস্তু বা বিষয়ের যে গুণসমূহ নির্দেশ করবে, সেই গুণসমূহকেই আমরা কি বলবো? যথার্থ বলবো। এখন আমরা একটা পদ লিখেছি মানুষ, তো মানুষ পদটি যদি সাধারণ এবং মানুষ পদটি দ্বারা যে সাধারণ ও আবশ্যিক গুণ নির্দেশ করা হয়, সেই সাধারণ এবং আবশ্যিক দুটি গুণ নির্দেশ করা হয়ে থাকে। যে দুটি গুণ আমি এখানে লিখেছি, জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। তাহলে মানুষ পদের যে দুটি সাধারণ গুণ, এই দুটি সাধারণ গুণ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, আর এই জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি হলো মানুষ পদের যথার্থ। তাহলে যথার্থর মূল বিষয়টা কি? কোন পদ যে গুণসমূহ, বস্তুর যে গুণসমূহ নির্দেশ করে, গুণ বা গুণসমূহ নির্দেশ করে, সেই সাধারণ গুণসমূহকেই বলা হয় কি? সাধারণ ও আবশ্যিক গুণসমূহকেই বলা হয় যথার্থ। ইংরেজিতে যাকে বলা হয় কনোটেশন। ক্লিয়ার? তাহলে যথার্থ এবং ব্যক্তার্থ। ব্যক্তার্থটা হচ্ছে পদের সংখ্যার দিক, যথার্থটা কি? পদের গুণগত দিক, গুণের দিক। যথার্থে ব্যক্তার্থে বস্তুর সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করা হয়, আর ব্যক্তার্থে বস্তুর গুণ বা গুণসমূহকে নির্দেশ করা হয়। এখন আমরা যথার্থ এবং ব্যক্তার্থের মধ্যে যে সম্পর্ক রয়েছে, সেগুলো কিছু সূত্রের মাধ্যমে জানার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খেয়াল করো যে যথার্থ এবং ব্যক্তার্থ নিয়ে আমরা আলোচনা করছি। এই ব্যক্তার্থ এবং যথার্থের মধ্যে কিন্তু সম্পর্ক রয়েছে। তো এই পরীক্ষার প্রায়ই আসে যথার্থ এবং ব্যক্তার্থের মধ্যকার সম্পর্ক নির্ণয় করো। তো তখন এই সম্পর্কটা, এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা এখন আমি আলোচনা করছি। যথার্থ এবং ব্যক্তার্থের মধ্যে সম্পর্ক বেশ সুনিবিড়, একটির সাথে আরেকটির বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেই মনে হয়। তবে পদ, যখনই আমরা কোনো পদ সম্পর্কে আলোচনা করব, তো প্রায় অধিকাংশ পদের ক্ষেত্রে আমরা দেখি
যে প্রত্যেকটা পদের দুটি দিক থাকে। প্রত্যেকটা পদের কয়টি দিক থাকে? প্রত্যেকটা পদের ক্ষেত্রে দুটি দিকের দেখি, একটা হচ্ছে জাতার্থর দিক এবং ব্যক্তার্থর দিক। তো জাতার্থ এবং ব্যক্তার্থের মধ্যে বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির সম্পর্ক বিদ্যমান। কি সম্পর্ক? বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির সম্পর্ক। এটি দ্বারা বোঝানো হচ্ছে যে ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে, ব্যক্তার্থ কমলে জাতার্থ বাড়ে। আবার উল্টো যদি বলি যে যদি জাতার্থের ক্ষেত্রে জাতার্থ বাড়ে তাহলে ব্যক্তার্থ কমে, আবার জাতার্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। এটি হচ্ছে যুক্তিবিদ্যায় ব্যক্তার্থ ও জাতার্থর মধ্যকার যে বিপরীত ক্রমের হ্রাস বৃদ্ধির সম্পর্ক। এই যে আমি 4টি নিয়ম বললাম, এই 4টি নিয়ম আমি এখন বোর্ডে লিখব, তোমরা খেয়াল করো। তাহলে এদের মধ্যে পদের ব্যক্তার্থ এবং জাতার্থের মধ্যে কেমন ধরনের সম্পর্ক বিদ্যমান? অনেকটা বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। অনেকটা আমরা বলতে পারি যে অর্থনীতিতে যেমনটা আছে যে যোগান কমলে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে যোগান কমে, তাই না? আবার দামের ক্ষেত্রেও যেমন দেখি যে দাম বাড়লে চাহিদা কমে, আর চাহিদা বাড়লে দাম। বলে ব্যক্তার্থ ও জাতার্থের সম্পর্কটা কেমন? সম্বন্ধ, এদের মধ্যে সম্বন্ধটা হচ্ছে বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির সম্পর্ক। এখন এই জাতার্থ এবং ব্যক্তার্থর এই বিপরীত ক্রমে হ্রাস বৃদ্ধির সম্পর্ককে দুটি নিয়মের মাধ্যমে কি করা যায়? দুটি করে 4টি নিয়মের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। ব্যক্তার্থ একটা হচ্ছে ব্যক্তার্থের দিক থেকে, আরেকটি হচ্ছে জাতার্থের দিক থেকে। কি কয়টি নিয়ম আছে? 2টি নিয়ম আছে। কয়টি নিয়ম আছে? 2টি। তো তোমরা সবাই এইভাবে আমি যেভাবে লিখছি সেইভাবে অনুসরণ করবা, তাহলে দেখবে তোমাদের কাছে অনেক সহজ হবে। একটা হচ্ছে প্রথমে লিখবা যাতায়াতের দিক দিয়ে বাড়ে কমে, বাড়ে কমে। তাহলে কি? তাহলে আমরা পদের যদি ব্যক্তার্থ বাড়ে তবে কি হবে? জাতার্থ কমবে। আবার ঠিক যদি ব্যক্তার্থ কমে তাহলে কি হবে? জাতার্থ বাড়বে। এগুলো কিন্তু নিয়ম, তোমরা সবাই আমার লেখার সাথে সাথে তোমরাও লিখে খাতায় তুলে নাও। আর এখন জাতার্থের দিক দিয়ে জাতার্থ বাড়ে তবে কি হবে? ব্যক্তার্থ কমে। আবার যদি জাতার্থ কমে তবে ব্যক্তার্থ বাড়ে। এখানে এই 4টি নিয়ম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4টি নিয়ম খুবই গুরুত্বপূর্ণ। সেই 4টি নিয়ম কি কি? যদি ব্যক্তার্থ বাড়ে তাহলে জাতার্থ কমবে, আর যদি
ব্যক্তার্থ কমে তাহলে জাতার্থ বাড়বে। আবার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে জাতার্থের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে জাতার্থ বাড়লে ব্যক্তার্থ কমবে, আর জাতার্থ কমলে ব্যক্তার্থ বাড়বে। বুঝেছো? এই 4টি নিয়ম তোমরা সবাই খাতায় তুলে নাও। তারপর আমি এখন এই নিয়মগুলো আমি একটা বৃত্ত এঁকে তোমাদের কাছে আরো সুস্পষ্ট করব। এখন তোমরা খেয়াল করো, এই যে এদের মধ্যে যে বিপরীত ক্রমে সম্পর্ক বিদ্যমান, এটিকে আমি একটা বৃত্তের মাধ্যমে দেখাবো। কিসের মাধ্যমে দেখাবো? আলাদা আলাদা দুটো বৃত্তের মাধ্যমে দেখাবো। তো প্রথমে আমরা ব্যক্তার্থ দিক দিয়ে দেখি। তো আমি একটা বৃত্ত আঁকি। এটা একটা বৃত্ত। তারপরে আরেকটা বৃত্ত আঁকি, এটার মধ্যে আর একটা বৃত্ত। ঠিক আছে? তো ব্যক্তার্থ যদি আমরা এখানে দিই জি, এটা হচ্ছে কি জি, এটা এই, তারপরে এটা কি মানুষ, তারপরে এটা কি সৎ মানুষ। খেয়াল করেছো? তাহলে আমরা এখানে লিখলাম যে প্রথমে যখন আমরা জীবের কথা চিন্তা করেছিলাম, দেখো জীবের পৃথিবীর সমস্ত জীবকে বোঝাচ্ছে, সমগ্র জীব, যত প্রাণী আছে সেই প্রাণীগুলো সব কিছুকে বোঝাচ্ছে, পশু প্রাণী মানুষ সব। তাহলে এইগুলো সব জীবের অন্তর্ভুক্ত, কারণ এগুলো জীবের, এগুলো প্রত্যেকটি কি, এদের প্রত্যেকটি হচ্ছে জীবন আছে। তাহলে এদের সংখ্যা নিশ্চয়ই পৃথিবীতে বেশি সবচেয়ে। তারপরে যদি আমি যখন বললাম যে মানুষ, তখন মানুষ পদটি দ্বারা পৃথিবীর শুধুমাত্র সব মানুষকে বোঝাচ্ছে। তখন কিন্তু আমার এই মানুষ থেকে বাকি যেসব অন্যান্য জীবন্ত প্রাণী ছিল, জীব ছিল, পশু ছিল, পাখি ছিল, সব ওরা কিন্তু বাদ গেল। সেজন্য এই মানুষের সংখ্যা তখন কি হয়ে গেল? কমে গেল। তারপরে কি আসলো? সৎ মানুষ। এখন মানুষের মধ্যে সৎ এবং অসৎ দুই ধরনের মানুষ রয়েছে। তো সৎ মানুষের, অসৎ মানুষ থেকে অসৎ মানুষ বাদ দিলাম, বাদ দিয়ে বাকি যে মানুষগুলো থাকলো এগুলো হচ্ছে সৎ মানুষ থাকলো। এখন দেখো এইভাবে আমি যখন আমি জীবের ক্ষেত্রে দেখি, জীবের বিষয়টি আমরা বিবেচনা করব, এই তাদের যে তাদের কি, এদের হচ্ছে জাতার্থ, জীবের জাতার্থ। দেখো জীববৃত্তি, জীবের জাতার্থ কি? জীববৃত্তি। বুঝেছো? আর মানুষের জাতার্থ কি? জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। আবার যখন আমরা সৎ মানুষের কথা বলবো তখন সৎ মানুষের ক্ষেত্রে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা। এখানে একটা জিনিস খেয়াল করো যে যখন সৎ মানুষ, তার মানে কি, যে মানুষ পদটির সৎ মানুষ, এই সৎ মানুষ কি হয়েছে? এদের সংখ্যা কম, এদের ব্যক্তার্থ কম, কিন্তু কি হয়েছে? জাতার্থ
বেড়েছে, ব্যক্তার্থ কমেছে, জাতার্থ বেড়েছে। আবার যখন মানুষের কথা বলছি তখন তাদের আর একটু বাড়লো, তখন জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি। কিন্তু যখন আমরা ব্যক্তার্থ পরিমাণ সব থেকে বেশি বাড়িয়ে দিলাম জীব, তখন কিন্তু দেখো বুদ্ধিবৃত্তি এই জীবের বা প্রাণীর যে তোমার জাতার্থ, এটি কিন্তু শুধুমাত্র একটি গুণকে নির্দেশ করেছে, জাতার্থ। তাহলে জীব যখন অনেক বড় পরিসরে ছিল তখন জাতার্থ মানে জীব যত বেশি পরিমাণ ছিল তার জাতার্থ শুধুমাত্র একটি ছিল। আবার মানুষ যখন আরেকটু কমিয়ে দেওয়া হলো তখন তার জাতার্থ দুটি হলো। আবার যখন এই সৎ মানুষ পদটিতে মানুষ পদটিকে আরো নিচে নিয়ে এসে কমিয়ে সৎ মানুষে নিয়ে আসা হলো পদটি, তখন কি হয়েছে, এদের সংখ্যায় কমে গেছে, ব্যক্তার্থ কমে গেছে, কিন্তু এদের জাতার্থ বেড়ে গিয়েছে। তাহলে এ থেকে আমরা জানলাম যে ব্যক্তার্থ বাড়লে জাতার্থ কমে, আর ব্যক্তার্থ কমলে জাতার্থ বাড়ে। নিশ্চয়ই এটি ক্লিয়ার? এখন আমরা তোমার জাতার্থ দিক দিয়ে দেখব, জাতার্থ দিক দিয়ে বিবেচনা করব। ঠিক আছে, এখন খেয়াল করো, আমরা এখন কি করব, জাতার্থ দিক দিয়ে বিষয়টি দেখব। আমি এখানেও 3টা বৃত্ত আঁকবো। তো এখানে আমরা লিখছি সকল সৎ মানুষ, এখানে লিখলাম মানুষ, এখানে লিখলাম জীব। দিক দিয়ে যখন আমরা দেখবো তাহলে এখানে লিখবো জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা। ঠিক আছে, আর এখানে আমরা জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি, আর এখানে শুধু জীববৃত্তি। এগুলো হচ্ছে সব জাতার্থ দিক। এখন খেয়াল করো, জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা কাদের আছে? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা রয়েছে সৎ মানুষের, সৎ মানুষ। আর জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি কাদের রয়েছে? মানুষ, আমরা জানি মানুষ। আর শুধু জীববৃত্তি রয়েছে প্রাণী। এখন খেয়াল করো, আমার সবচেয়ে বড় বৃত্তটা কি? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা। তো এইটির জাতার্থ, এইটি হচ্ছে কোন পদের জাতার্থ। কোন পদের জাতার্থ? জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা। এটি হচ্ছে সৎ মানুষের জাতার্থ। তাহলে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি ও সততা হচ্ছে সৎ মানুষের জাতার্থ। আর সৎ, তাহলে দেখো সৎ মানুষ, সৎ মানুষের সংখ্যা কিন্তু কম। আর জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি কাদের? মানুষের। আর জীববৃত্তি এই তোমার এই জাতার্থটা কার? প্রাণীর। তাহলে দেখো প্রাণীর সংখ্যা হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি, প্রাণীর সংখ্যা সব থেকে বেশি। তাহলে জাতার্থ কমেছে, জীববৃত্তি মানে আবশ্যিক গুণ কমেছে, কিন্তু দুনিয়ার সকল প্রাণী, প্রাণী দ্বারা সকল প্রাণীকেই বোঝায়, তাহলে এটার জাতার্থ মানে ব্যক্তার্থ বেড়েছে। আবার সব থেকে বড় জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এবং সততা, এটির জাতার্থ সব থেকে বড়, কিন্তু এখানে সৎ মানুষ, সৎ মানুষের সংখ্যা কিন্তু দুনিয়াতে কম। তাহলে এখান থেকে এটা হচ্ছে সৎ মানুষের সংখ্যা কম। তাহলে জীববৃত্তি, বুদ্ধিবৃত্তি এদের হচ্ছে জাতার্থ বৃদ্ধি পেয়েছে, ব্যক্তার্থ সৎ মানুষের সংখ্যা পরিমাণ কম, তাহলে ব্যক্তার্থ কমেছে। আবার যখন তোমার জাতার্থ কমে গিয়েছে, একদম কম, জীববৃত্তি শুধু জীববৃত্তিতে নেমে এসেছে, তখন কি হয়েছে? প্রাণীর সংখ্যা বেড়ে গিয়েছে বা পরিমাণ অনেক বেশি পরিমাণ প্রাণীকে নির্দেশ করছে। তাহলে
সকল প্রাণীকে নির্দেশ করছে। এটির ব্যাক্তার্থ অনেক বেশি, ব্যাক্তার্থ বেড়ে গিয়েছে। তাহলে এটি থেকে এই যে ছক, এই ছকটিকে তোমাদের কাছে কি স্পষ্ট হলো যে যখনই জাতার্থ বৃদ্ধি পাবে তার ব্যাক্তার্থ কমবে, মানে সেই পদটির সংখ্যা কমে যাবে। আবার যখন তোমার জাতার্থ বা গুণ জিনিসটা কমানো হবে তত তার কি হয়ে যাবে, তার ব্যাক্তার্থর পরিমাণটি বেড়ে যাবে। আর এই সম্পর্কটিকেই 4টি নিয়ম দ্বারা বলা হয়েছে যে ব্যাক্তার্থর দিক দিয়ে যদি বলি যে ব্যাক্তার্থ বাড়লে জাতার্থ কমবে, ব্যাক্তার্থ কমলে জাতার্থ বাড়বে। আবার ঠিক একইভাবে জাতার্থর দিক দিয়ে জাতার্থ বাড়লে ব্যাক্তার্থ কমবে, আর ব্যাক্তার্থ যদি জাতার্থ কমে তাহলে ব্যাক্তার্থ বাড়বে। এটি মূলত নিয়ম। তো এই সম্পর্কটা কেমন ধরনের সম্পর্ক? এদের এই জাতার্থ এবং ব্যাক্তার্থর সম্পর্ক হচ্ছে বিপরীত, ক্রম হ্রাসমান বিপরীতমুখী সম্পর্ক। মানে একটি বাড়লে আরেকটি কমে, আবার আরেকটি বাড়লে অপরটি কমে, একটি কমলে আরেকটি বাড়ে। তো এই ছিল আজকের ক্লাস। তো তোমাদের কাছে নিশ্চয়ই জাতার্থ কি, ব্যাক্তার্থ কি, জাতার্থ এবং ব্যাক্তার্থের মধ্যকার সম্পর্ক এবং এদের যে ক্রম হ্রাসমান বিপরীতমুখী সম্পর্কটি এটি স্পষ্ট হয়েছে। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসে থাকার জন্য। আমি পরবর্তীতে আরও নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে নেক্সট ক্লাসে আলোচনা করব। ধন্যবাদ সবাই।